প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের ছেলের মতোই লিন নামের এই ছেলেটারও একটা স্বপ্ন ছিল। একদিন সে হবে অঢেল ধন সম্পদের মালিক, থাকবে নিজের বাড়ি গাড়ি, এমনকি টাকার হিসেব রাখার মতো সময় পাবে না। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। লিন পেশায় একজন গেম ডিজাইনার। তার মাথায় আসে একটা ভৌতিক গেমের আইডিয়া, যেটা পুরোপুরি তৈরি করতে প্রয়োজন প্রায় $100 মিলিয়ন। তাই সে দুজন ইনভেস্টরকে এই গেমের ডেমো দেখাচ্ছিল। ইনভেস্টররা বলে গেমটার গল্পে ঘাটতি আছে, এটাকে আরো ইন্টারেস্টিং করতে হবে। তাই তাকে $1 দেওয়া হয় না। হতাশা হয়ে বাড়ি ফিরে আসতেই তার মা শাও বকাঝকা করতে থাকে। আসলেই আজকে ছিল লিনের বাবার মৃত্যুবার্ষিকী, অথচ সে প্রার্থনায় হাজির হয়নি। সারাদিন শুধু গেম নিয়ে ব্যস্ত ছিল। এছাড়াও শাও জানতে পেরেছে লিন মোটা অঙ্কের ঋণ নিয়েছে, যা এখনো পরিশোধ করতে পারেনি। তাই রাগান্বিতভাবে ঝাড়ু দিয়ে লিনকে পেটাতে শুরু করে আর বলে এইসব গেম বানানোর পেছনে জীবন নষ্ট না করে ভালো একটা জব খুঁজে নাও। কিন্তু লিন নিজেকে গেম ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এমন সময় টিভিতে দেখানো হচ্ছিল একটা গুপ্তধনের শো। উপস্থাপক এক বিশেষ কেটলি দেখিয়ে বলে পৃথিবীতে এরকম মাত্র 2টো কেটলি আছে, এক একটার দাম $200 মিলিয়ন করে। একটা খুঁজে পাওয়া গেলে অন্যটির কোনো খোঁজ নেই। লিন অবাক হয়ে লক্ষ্য করে তাদের বাসায় কেটলিটা হুবহু টিভিতে দেখানোর কেটলির মতো দেখতে। এসে একটা আশার আলো খুঁজে পায়, ভাবে এই কেটলিটা বিক্রি করে টাকা পেয়ে যাবে। তখন শাও বলে ওঠে $200 মিলিয়ন তো দূরের কথা, এটা তো 2000 টাকাতেও কেউ কিনবে না। কিছুক্ষণ পর টিভিতে আরো একটা তথ্য দেয়া হয়, এই কেটলিটার আসল সৌন্দর্য হচ্ছে এর ঢাকনা, যেটা ছাড়া এর কোনো মূল্য নেই। লিন তার মাকে জিজ্ঞাসা করে এর ঢাকনা কোথায়। শাও বলে সে জানে না। কেটলিটা কয়েক বছর ধরে ঘরে পড়ে আছে, এটা শুধুমাত্র একটা শোপিস। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলে লিন বুঝতে পারে লোন কালেক্টররা এসেছে। তাই সে পালানোর প্রস্তুতি নেয়। ওইদিকে শাও দরজা খুলে মিথ্যা বলে যে লিন বাসায় নেই। তবে ছেলেগুলো দেখে ফেলে লিন পালিয়ে যাচ্ছে। তখন নিজের ছেলেকে বাঁচাতে মারপিটে জড়িয়ে পড়ে লিন পেছনে তাকিয়ে দেখে ছেলেগুলো তার মাকে আঘাত করছে। এই দেখে সে মায়ের দিকে ছুটে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার সামনে এসে পড়ে একটা গাড়ি। এক কালো ঝলকানি তৈরি হয়, এতে লিন চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে একটা অন্য জায়গায় চলে এসেছে। অবাক হয়ে চারিদিকে তাকায়, দেখতে পায় সে দাঁড়িয়ে আছে একেবারে রাস্তার মাঝখানে। আর এই জায়গাটা সে কোনোভাবেই চিনতে পারছে না। কিছুটা সামনে এগোতেই দেখতে পায় একটা টিভির দোকান, কিন্তু ভেতরে সাজানো টিভিগুলো ছিল সব পুরোনো মডেলের। শুধু তাই নয়, অন্যান্য দোকানপাট, মানুষের পোশাক, সাইকেল, এমনকি গাড়িগুলো যেন অন্য এক সময়ে। এরপর তার দেখা হয় নিউ নামের এই লোকটার সাথে। সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে চাঁদাবাজি করে বেড়াতো। লিন তার পিছু নিয়ে একটা গলিতে চলে আসে এবং একটা ছাদের উপরে উঠে দেখতে পায় এক কমফু স্কুলের টিচারের কাছে টাকা চাইছে, কিন্তু সেই টিচার চাঁদাবাজিদের সাথে ফাইট শুরু করে। এদিকে লিন মারপিট দেখার সময় একটু বেশি ঝুঁকে পড়ে, এর ফলে সে নিচে পড়ে যায়। এরপর সেই টিচার চাঁদাবাজদের মারধর করে তাড়িয়ে দেয়। যাওয়ার আগে চাঁদাবাজিদের লিডার বলে আমি তোমাকে দেখে নিব শাও। এই শুনে লিন অবাক হয়ে শাওকে জিজ্ঞাসা করে এখন কত সাল চলে। শাও বলে 1998। লিন বুঝতে পারে সে অতীতে চলে আসছে এবং তার সামনে দাঁড়ানো মেয়েটা হচ্ছে তার মা। সে শাওকে মা বলে ডাকে কংফু স্টাইলে। শাও তার হাতে ব্যথা দিতে শুরু করে, কারণ সে তো এখনো বিয়েই করেনি। ছেলে আসবে কোথা থেকে? তখন লিন বুদ্ধি করে বলে আমি তোমার দুঃসম্পর্কের কাজিন। এই বলে সে তার আত্মীয় স্বজনদের নাম বলতে থাকে। যখন তার বাবার ডংজিন নামটা বলে তখন লিন লজ্জা পেয়ে তাকে ছেড়ে দেয়, কারণ সে ডংজিকে পছন্দ করে, কিন্তু মনের কথা বলতে পারছে না। শাও তাকে বলে চলো তোমাকে ডংজির ক্লিনিকে নিয়ে যাই, সেখানে তোমার হাতে চিকিৎসা করিয়ে নিতে পারবে। এরপর দেখা যাচ্ছে ডংজি উপর থেকে নিচে নামছে, কিন্তু সে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যেতেই শাও তাকে ধরে নেয়। এখানে লিন তার বাবাকে প্রথমবারের মতো দেখতে পায়। তারপর ডংজি এক নিমেষেই তার হাত ঠিক করে ফেলে। এতে ইমপ্রেস হয়ে শাও তার প্রশংসা করছিল। লিন মনে মনে বলে আমার সাথে এরকম অলৌকিক ঘটনা কিভাবে ঘটছে তা আমি জানি না, তবে এই মুহূর্তগুলো আমি বেশ এনজয় করছি। ঠিক এমন সময় অঞ্জি নামের এই মেয়েটা পোষা কুকুর নিয়ে সেখানে হাজির হয়। লিন খেয়াল করে অঞ্জি তার বাবার সাথে খুব ক্লোজ হয়ে কথা বলছে। তাই সে শাওকে জিজ্ঞাসা করে এই মেয়েটা কে। শাও বলে দেখে বুঝতে পারছো না, ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই শুনে লিন খুব অবাক হয়, কারণ ডংজির সাথে সম্পর্ক থাকার কথা হচ্ছে শাওয়ের। এরপর অঞ্জি তাদের দুজনকে লাঞ্চে ইনভাইট করে। দেখা যায় সে নিজের হাতে অনেক সুস্বাদু খাবার রান্না করে এনেছে। তবে শাওর খুব মন খারাপ থাকায় হিংসা করে বলে এগুলো কোনো খাবার হলো, দেখেই মনে হচ্ছে এগুলোর কোনো স্বাদ নেই। কিন্তু সে যখন খাবার টেস্ট করে তখন সে নিজেকে আর থামাতে পারে না, কারণ খাবারগুলো ছিল অনেক টেস্টি। পেট ভরে খেয়ে শাও বাসার দিকে রওনা হয়। এদিকে লিন ভাবছিল তাকে যে করেই হোক শাও আর ডংজিকে করতেই হবে, না হলে ভবিষ্যতে তার কোনো অস্তিত্ব থাকবে না। এছাড়া সেই প্রাচীন কেটলিটাও খুঁজতে হবে। তাই সে বুদ্ধি করে শাওকে বলে আমি ভবিষ্যৎবাণী করতে পারি, তোমার হাতে দেখা দেখে বলতে পারি ডংজির সাথে তোমার বিয়ে হবে আর একটা হ্যান্ডসাম ছেলেও হবে। তার এই কথা শুনে প্রচন্ড খুশি হয়। এরপর লিন তার বাসায় থাকতে চায়, কারণ সে ভাবছিল সেই কেটলিটা তার বাসায় পাওয়া যাবে। প্রথমত এখানে থাকার অনুমতি দিতে চায় না। তখন লিন বলে ডংজির মন জয় করতে তোমাকে সাহায্য করব, এছাড়া আমার থাকার আর কোনো জায়গা নেই। এই শুনে তাকে থাকার অনুমতি দেয়। রাতের বেলা শাও যখন নাক ডেকে ঘুমাচ্ছিল তখন লিন সেই প্রাচীন কেটলিটিকে খুঁজতে শুরু করে এবং একটি জায়গায় লিখে রেখেছিল এখানে হাত দেওয়া নিষেধ। লিন বুঝতে পারে এখানে হয়তো দামি কেটলিটা লুকিয়ে রেখেছে, কিন্তু দেখে সেখানে একটা ব্রিফকেস রাখা, যেটা আবার লক করাও ছিল। তবে লিন 1 থেকে 6 পর্যন্ত নাম্বার টাইপ করতেই ব্রিফকেস খুলে যায়।
সে বলে আমার মা খুব বোকা, এত সহজ পাসওয়ার্ড কেউ দেয় নাকি। ব্রিফকেসের ভেতরে একটা বই খুঁজে পায়। ঠিক এমন সময় শাও ঘুম থেকে উঠে তাকে ধরে ফেলে। আসলে এই বইয়ের কম্পু শেখানো সিক্রেট পদ্ধতি লেখা আছে, তাই এটাকে যত্ন করে রাখে। তবে শাও লিনকে চোর মনে করে তার পকেট চেক করতে থাকে। লিনের মোবাইলটা আয়না ভেবে ছুঁড়ে ফেলে দেয়। মোবাইলের স্ক্রিনটা ভেঙে যায়। তখন লিন বুদ্ধি করে তাকে বলে এটা খুব দামি একটা ক্যামেরা ছিল যেটা তুমি ভেঙে ফেলেছো, এর জরিমানা দিতে হবে। শাও তার কথায় বিশ্বাস করে না। তখন সে দুজনের একটা সেলফি তুলে, যা দেখে শাও খুব টেনশনে পড়ে যায়। এটার দাম দেওয়ার মতো তার কাছে টাকা নেই। লিন বলে চিন্তা করতে হবে না, আমাকে না তাড়িয়ে এখানে থাকতে দিলেই হবে। পরের দিন সকালে লিন ঘুম থেকে উঠে দেখে শাও তার মাসিক আয় ব্যয়ের হিসাব করছে। আসলে তার কম্পু স্কুলে কেউ ভর্তি হতে চায় না, খুব আর্থিক সমস্যা আছে। লিন বলে আমি থাকতে কোনো টেনশন নেই। এই বলে শাওকে বিজনেস আইডিয়া দেয়। এতদিন শাও ছোট বাচ্চাদের কম্পু শেখাতো, তবে বাচ্চারা জুডো ক্যারাটে এসবে বেশি আকৃষ্ট ছিল। তাই লিন বলে আমরা টার্গেট করব ধনী আর বৃদ্ধ মানুষদের, কারণ তারা স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন। কিন্তু তাদের কম্পু নয়, ড্যান্স করাবো, যেটা এক প্রকার ব্যায়ামের মতো কাজ করবে। এরপর লিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করতে থাকে যে শাও কুম্ফু স্কুলে ফ্রিতে ডিম উপহার দিচ্ছে। এই শুনে লোকজন হুমড়ি খেয়ে শাওয়ের স্কুলের সামনে আসে। তখন শাও তাদেরকে স্বাস্থ্য ঠিক রাখার কথা বলে স্কুলে ভর্তি করিয়ে নেয়। এভাবে সে অনেক টাকা উপার্জন করে। তবে দেখা যায় সে ওই বৃদ্ধদের ড্যান্স করানোর বদলে কুম্ফু শেখাতে শুরু করেছে। সে খুব কঠোরভাবে তাদের ট্রেনিং দিচ্ছিল। এই দেখে লিন তাকে ভেতরে নিয়ে এসে বলে তোমার এত কঠিন ট্রেনিং তাদের দ্বারা সম্ভব নয়। এটা বলার সাথে সাথে একজন বৃদ্ধ ক্লান্ত হয়ে পড়ে যায়। লোকটার ট্রিটমেন্ট করতে আসে ডংজি। সে চেক আপ করে বলে আপনি ঠিক আছেন, একটু রেস্ট নিলেই হবে। কিন্তু লোকটা রাগান্বিত হয়ে তার টাকা ফেরত চায়। বাকিরাও চেঁচামেচি করে তাদের টাকা ফেরত চাইতে থাকে। তখন জিন তাদেরকে শান্ত করার জন্য বলে আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন। তার পাশাপাশি কখনো অসুস্থ হলে ডংজি আপনাদের ফ্রিতে চিকিৎসা করাবে। এই শুনে তারা শান্ত হয়ে চলে যায়। দেখে শাও মন খারাপ করে ঘরে বসে আছে। রাতের বেলায় লিন দেখে শাও মন খারাপ করে বসে আছে, কারণ ভর্তির টাকাগুলো তো গেলই, সাথে সাথে ডিম কেনার পুরো টাকাটাই জ্বলে গিয়েছে। তখন লিন তার মোবাইলে সেই প্রাচীন কেটলিটা দেখিয়ে বলে এটার দাম $200 মিলিয়ন। আমার ধারণা এটা এই এলাকার কোনো এন্টিক শোপিসের দোকানে পাওয়া যাবে। এটা খুঁজে পেতে আমাকে সাহায্য করো। পরদিন থেকে তারা বিভিন্ন দোকানের সামনে পুতুল নাচের খেলা দেখাতে শুরু করে। তবে তাদের প্রধান লক্ষ্য ছিল সেই কেটলিটা খুঁজে বের করা। কিন্তু মানুষজন তাদের এই খেলায় বিনোদন পেয়ে টাকাও দিত। এতে শাওয়ের ভালোই ইনকাম হচ্ছিল। তখন লিন তাকে জানায় নিউ কম টাকায় খেলা দেখাতে শুরু করেছে, অর্থাৎ তাদের পুতুল নাচ আর কেউ দেখবে না। এই শুনে প্রচন্ড রাগান্বিত হয়, নিউকে মারতে চলে আসে। কিছুক্ষণ পর লিন এসে তাকে শান্ত করে বাড়ি নিয়ে যায়। অপরদিকে নিউ চলে যায় তার বস মিস্টার ডং এর কাছে। সে একজন এন্টিক শোপিস কালেক্টর। এছাড়া তার কথাতে নিউ এলাকায় চাঁদাবাজি করত। প্রাচীন সেই মূল্যবান কেটলিটির প্রথমটা ছিল উংয়ের কাছে, এর দ্বিতীয়টা খোঁজার দায়িত্ব দিয়েছিল নিউকে। কিন্তু শাও আর লিনের কারণে তারা বাধাপ্রাপ্ত হয়েছিল। মিস্টার উং বলে এসব কিছু শুনতে চাই না, যে করেই হোক কেটলিটি খোঁজো, না হলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওইদিকে লিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ব্যাটিং এর দোকান দেখতে পায়। তার মনে পড়ে 1998 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে শিরোপা জিতেছিল ফ্রান্স। তাই সে দ্রুত তার সব টাকা বাজি ধরে ফ্রান্সের উপরে। এতে দোকানদার খুব অবাক হয়, কারণ ওই সময় সবাই ভেবেছিল ফাইনালে জিতবে ব্রাজিল। লিন সেই ব্যাটিং এর টিকিট নিয়ে বাইরে আসলেই দেখা হয় নিউ এর সাথে। সে টিকিটে ফ্রান্সের নাম দেখে হাসতে শুরু করে। লিন বলে টিকিটটা ফেরত দাও, না হলে কিন্তু শাওকে ডেকে মার খাওয়াবো। এই শুনে নিউ রাগান্বিত হয়ে টিকিট ছিঁড়ে ফেলে। এতে লিন একদম ভেঙে পড়ে। তার কাছে আর টাকাও ছিল না যে নতুন আরেকটা বাজি ধরবে। কিন্তু ফাইনাল খেলার দিন দেখতে পায় ফ্রান্স শিরোপা জিতে নিয়েছে। এই দেখে সে একদম হতবাক হয়ে যায় এবং সে চলে আসে লিনের সাথে দেখা করতে। হাতে চুমু খেয়ে বলে আমাকেও ব্যাটিং শেখাও, তুমি খুব ভালো অনুমান করতে পারো। লিন একটা শর্তে রাজি হয়। সে নিউকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সাথে কাজ করতে বলে। নিউ এর এতে কোনো আপত্তি নেই। শাওকে তার মার্কিন হিসেবে গ্রহণ করে নেয়। এরপর থেকে সে রোজ সকালে পত্রিকা দুধ বিক্রি করতে যেত এবং ঘরের কাজকর্মেও শাওদের সাহায্য করত। এভাবে লিনদের সাথে ধীরে ধীরে নিউয়ের হৃদয় পরিবর্তন হয়ে যায়। সে এখন খুব ভালো মানুষ। এরপর শাও জুতা সোল তৈরি করার একটা পার্ট টাইম কাজ জোগাড় করে। লিন আর নিউ তাকে সাহায্য করে। একদিন নিউ একটা জুতো সোলে লাভ এঁকে দেয়। আসলে সে শাওকে খুব পছন্দ করতে শুরু করেছে। এই দেখে লিন রেগে গেলেও শাওয়ের ভালোই লাগছিল, কারণ প্রথমবার তাকে কেউ লাইক করেছে। লিন মনে মনে বলে এভাবে চলতে দেওয়া যাবে না, ডংজির সাথে তার সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে হবে। শাওকে বলে তোমার স্টাইলটা খুব পুরনো, এ কারণে ডংজি তোমাকে পছন্দ করে না, তোমাকে মডার্ন বানাতে হবে। পরদিন শাওকে নিয়ে আসে শপিং করাতে। অনেকগুলো ড্রেস ট্রাই করার পরে শেষমেশ একটা সুন্দর ড্রেস তাকে মানাচ্ছিল। তারপর সেলুন থেকে নতুন হেয়ার স্টাইল করিয়ে নেয়। এরপর একটা দোকানে বসে দুজন গল্প গুজব করতে থাকে। লিন বলে আমার মা আমাকে খুব মারধর করে, সে আমার কোনো কথাই বুঝতে চায় না। ওই শুনে শাও রেগে গিয়ে বলে কি বলছো তুমি, তবে আমার বিশ্বাস তোমার ভালোর জন্যই তোমার মা তোমাকে বকাঝকা করে। এরপর লিন তাকে ডংজির ক্লিনিকে পাঠিয়ে দিয়ে সেই কেটলিটার সন্ধানে ব্যস্ত হয়ে পড়ে। একটু পর দেখতে পায় ডংজির সাইকেলে চড়ে তার দিকে আসছে এবং তার পেছনে সেই মেয়েটা বসা ছিল। তার পরনে ছিল শাওয়ের মতো ড্রেস। এই দেখে সে ভাবে শাও ডংজিকে ফুটিয়ে ফেলেছে, কিন্তু শাও এসে বলে গাধা ওটা আমি না, ওই হচ্ছে জিন। দুজন একই রকম ড্রেস পরেছে। জিন তাকে জানায় ডংজি আর সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এই শুনে লিনটা চমকে ওঠে। তবে শাও নিজেকে সামলে দুজনকে শুভেচ্ছা জানায়। এরপর মন খারাপ করে সেখান থেকে চলে আসে। ওইদিকে লিন দেখতে পায় ডংজির হাতে সেই প্রাচীন কেটলিটা, যেটা সে
দোকান থেকে কিনে এনেছে। এরপর শাও মন খারাপ করে বাসায় চলে যাওয়ার সময় দেখতে পায় মিস্টার ওং এর গুন্ডারা নিউকে মারধর করছে। এই দেখে ওই গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এমন সময় সেখান থেকে যাচ্ছিল এক লোক। সে শাওয়ের ফাইট করার পদ্ধতি দেখে খুব ইমপ্রেস হয়। এরপর শাওকে ভিজিটিং কার্ড দিয়ে বলে, আমি হংকং এর একজন মুভির পরিচালক, তুমি চাইলে আমার মুভিতে কাজ করতে পারো। কিন্তু শাও তাকে অবিশ্বাস করে কার্ডটি ফেলে চলে যায়। রাতের বেলায় লিন লুকিয়ে ডংজির ক্লিনিকে যায় কেটলিটা চুরি করতে। ঠিক সেই মুহূর্তে চলে আসে ডংজিরা। তাদের দেখে লিন একটা মিথ্যা গল্প বলতে শুরু করে। সে বলে তার দাদার নাকি এরকম একটা কেটলি ছিল, সেটা দিয়ে তাকে চা বানিয়ে খাওয়াতো, তাই এই কেটলিটা তার দাদার স্মৃতি মনে করিয়ে দেয়। জিন তাকে বলে, এটা যদি তোমার এতই পছন্দ তাহলে তুমি নিয়ে যাও। এতে লিন খুব খুশি হয়, কেটলিটা নিয়ে বাড়িতে আসে। নিউ কেটলিটা দেখে বলে, অবিকলে এরকম একটা কেটলি মিস্টার ওং এর কাছে দেখেছে, সে দ্বিতীয় কেটলিটা খুঁজে বেড়াচ্ছে। লিন উং এর সম্পর্কে জানতে চায়। নিউ বলে, উং প্রাচীন জিনিসপত্র কালেকশন করতে সে যেকোনো পথ অবলম্বন করতে পারে, সে খুব ভয়ানক মানুষ। লিন বলে, তাহলে এই কেটলিটাকে খুব সুরক্ষিত জায়গায় রাখতে হবে। এরপর সে কেটলিটা সেই জায়গায় রাখে যেখানে শাও তার ব্রিফকেসটা রেখেছিল। আর নিউকে বলে, আমি যদি কখনো গায়েব হয়ে যাই তাহলে তোমার দায়িত্ব থাকবে এটা শাওকে হস্তান্তর করা। ওইদিকে সেই পরিচালক শাওয়ের সাথে আরো কথা বলতে আসে। শাও তার সাথে ভালোভাবে পরিচিত হয়। এরপর লোকটা ভিজিটিং কার্ড দিয়ে চলে যায়। লিন এসে জিজ্ঞেস করলো লোকটা কে ছিল। শাও বলে, সে আমাকে স্ট্যান্টম্যানের কাজের অফার দিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই হংকং চলে যাব। লিন বলে, তুমি এভাবে চলে যেতে পারো না। কিন্তু শাও তার সিদ্ধান্ত অটুট। ডংজির বিয়ে হয়ে যাচ্ছে, তাই এখানে থাকার আর কোনো ইচ্ছে নেই তার। এই শুনে লিন প্রচন্ড হতাশ হয়ে বসে পড়ে, কারণ যদি সে চিরদিনের জন্য হংকং চলে যায় তাহলে ডংজির সাথে তার সম্পর্ক থাকবে না, ফলে সেও পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। তবে সে এত সহজে হাল ছাড়বে না। হঠাৎ একটা মাথায় আইডিয়া চলে আসে। তখনই তার পকেট থেকে মোবাইলটা পড়ে যায়, আর সেটা কেউ একজন তুলে নেয়। ওদিকে লিন সেলিব্রেট করতে শাও, ডংজি আর জিনকে একটা হোটেলে নিয়ে আসে। প্রথমে বলে সেলিব্রেশন করবো শাওয়ের নতুন কাজের জন্য, এরপর সেলিব্রেশন করবো ডংজি আর জিনের বিয়ের আনন্দে। এই বলে তাদেরকে ড্রিঙ্কস করাতে শুরু করে। আসলে তার পরিকল্পনা হলো তাদেরকে ড্রিঙ্কস করিয়ে অচেতন করে ফেলা। এরপর শাও আর ডংজিকে একটা রুমে এক রাত আটকে রাখবে। এতে জিন তাদের বুলবুজু ব্রেকআপ করে নিবে। তার প্ল্যান অনুযায়ী ড্রিঙ্কস করে ডংজি এবং জিন অচেতন হয়ে যায়। কিন্তু শাও এখনো একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছিল। অনেকগুলো বোতল শেষ করে আরো বোতল নিয়ে আসে বলে। লিন সেই বোতল কিনে নিয়ে আসার সময় তাকে কেউ কিডন্যাপ করে নেয়। তবে তাকে নিয়ে যাওয়ার সময় শাও তাকে দেখে ফেলে। আসলে লিনকে মিস্টার রুং কিডন্যাপ করিয়েছে এবং তাকে জিজ্ঞাসা করেছিল সেই প্রাচীন কেটলিটা কোথায় লুকিয়েছে। লিন অস্বীকার করে বলে, আমি কোনো কেটলি সম্পর্কে জানি না। তখন মিস্টার রং তার মোবাইলে সেই কেটলির ছবি দেখায়। আসলে তার এক লোক এটা কুড়িয়ে পেয়েছিল। লিন জিজ্ঞাসা করে, মোবাইলে লক খুললে কিভাবে? ওং বলে, পাসওয়ার্ড ছিল খুবই সোজা, 1 2 3 4, এটা বাচ্চারাও অনুমান করতে পারবে। এই কথাবার্তার মাঝে সেখানে চলে আসে শাও। তাকে দেখে লিন খুব খুশি হয়, ভাবে গুন্ডাদের মেরে তাকে উদ্ধার করবে। কিন্তু সে ততক্ষণে মাতাল হয়ে পড়েছিল, তাই গুন্ডারা তাকেও বেঁধে রাখে। এরপর শাওর গলায় ছুরি থেকে 1 ঘন্টা সময় দেয় লিনকে, আর বলে কেটলিটা এখনই নিয়ে আসো, না হলে শাওকে আর জীবিত দেখতে পারবে না। শাও এরপর দ্রুত বাসায় চলে আসে, সেই কেটলিটা বের করে। তখন গুন্ডারা তাকে অজ্ঞান করে কেটলিটা নিয়ে চলে যায় এবং পরীক্ষা করে দেখে কেটলিটা একদম আসল। ততক্ষণ শাওর নেশার ঘোর কেটে গিয়েছিল। সে উনকে বলে, তুমি আমাদের এখানে অবৈধ চাঁদাবাজি করো আর এখন লিনের এই কেটলিটা জোর করে নিচ্ছ। কেটলিটা লিনকে ফেরত না দিলে তোমাকে সাজা ভোগ করতে হবে। এই শুনে উং রাগান্বিত হয়ে তার লোকদের অর্ডার দেয় শাওকে মারার জন্য, কিন্তু শাও তাদের সাথে ফাইট করতে শুরু করে। এদিকে উং এর হাত থেকে কেটলির ঢাকনাটা ছিটকে পড়ে ফার্নিচারের তলায় চলে যায়। সে এটা বের করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে শাওয়ের হাতের বাঁধন খুলতে সক্ষম হয়। এরপর গুন্ডাদের আরো ভালোভাবে মারধর করতে থাকে। সে এত ভালো ফাইট করতো যে তার সামনে কেউ টিকতে পারছে না। আর এই মারপিটের মধ্যে একটা পেট্রোলের ট্যাঙ্ক নিচে পড়ে কারেন্টের তারের সাথে মিশ্রিত হয়, ফলে পুরো জায়গায় আগুন ধরে যায়। এই দেখে ওং সেখান থেকে বের হওয়ার জন্য দৌড় দেয়, তবে শাও ঝাঁপ দিয়ে তাকে ধরে ফেলে এবং সেই কেটলিটা নেওয়ার চেষ্টা করে। শেষ মুহূর্তে ওং তাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে বাইরে চলে আসে। অপরদিকে লিনে জ্ঞান ফিরে পায় এবং শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে ছুটে আসে শাওকে বাঁচাতে। বিল্ডিংটা আগুনে ঝলসে যাচ্ছিল, তবে সে এর পরোয়া না করে ভেতরে ঢুকে যায় এবং দেখতে পায় শ্বাস না নিতে পেরে শাও অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন লিন শাওকে কাঁধে করে বাইরে নিয়ে আসে এবং কান্না করে বলতে থাকে, যদি আমি কেটলির জন্য মরিয়ে না হতাম তাহলে তোমার আজকে এই অবস্থা হতো না। এই বলে তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছিল। হঠাৎ করে শাওয়ের জ্ঞান ফিরে আসে এবং লিনকে দেখায় কেটলির ঢাকনাটা উদ্ধার করতে পেরেছিল, তবে সেটা ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছে। আর এতে লিনের বিন্দু মাত্র আফসোস নেই, তার মা বেঁচে আছে, এটাই তার সবথেকে বড় প্রাপ্তি। এর কয়েকদিন পরে শাও হংকং এর উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল। সে লিনকে জানায়, পুলিশ সুংয়ের কাছ থেকে সেই কেটলিটা উদ্ধার করে আমাকে দিয়েছে, সেটা আমি নিরাপদ স্থানে রেখে দিয়েছি, তুমি যাওয়ার সময় নিয়ে যেও। লিন বলে, আমাদের হয়তো আর দেখা হবে না, কেটলিটা তুমি রেখে দিও। শাও তাকে জড়িয়ে ধরে আদর করে। এরপর সে ডংজি আর জিনের কাছ থেকে বিদায় নিচ্ছিল। জিন বলে, হংকং এ পৌঁছে জানিও এবং নিজের খেয়াল রেখো। এদিকে লিন ভাবতে থাকে, যদি শাও হংকং গিয়ে থাকে
তাহলে সে কিভাবে জন্ম নিল? ভবিষ্যতে তার কোনো অস্তিত্ব থাকার কথা নয়। এটা ভাবার সাথে সাথে অলৌকিকভাবে তার চারপাশটা পরিবর্তন হতে শুরু করে এবং একটু পরে সে দেখতে পায় তার সামনে আর কেউ নেই। শাওয়ের বাসায় জং ধরা একটা তালা জ্বলছে। এই দেখে সে চলে যায় ডংজির ক্লিনিকে। সেখানেও একটা তালা লাগানো ছিল। এরপর এক মহিলার কাছ থেকে জানতে পারে ডংজি জিনকে নিয়ে শহরের একটা হাসপাতালে গিয়েছে, কারণ আজকে জিনের ডেলিভারি হবে। পত্রিকা চেক করে দেখে এখন সালটা 1999, অর্থাৎ সে টাইম ট্রাভেল করে 1 বছর সামনে চলে এসেছে। এই দেখে সে দ্রুত শহরের উদ্দেশ্যে রওনা হয়। আসলে তার যেদিন জন্ম হয়েছিল সেদিনই তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। হাসপাতালের সামনে গিয়ে দেখে সব গাড়ি জ্যামে আটকা পড়েছে। লোকজন বলাবলি করছে অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গিয়েছে, তবে তার প্রেগনেন্ট স্ত্রী এখনো জীবিত। লিন দ্রুত সেদিকে যেতে শুরু করলে অনুধাবন করে তাকে কোনো কিছু স্পর্শ করছে না, অর্থাৎ সে অদৃশ্য হয়ে গিয়েছে। ওদিকে জিনকে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। সে শাওকে বলে, আমি হয়তো অপারেশনের সময় মারা যাব। আমার যদি ছেলে সন্তান হয় ওর নাম রেখো লিন। আমার সন্তানের দায়িত্ব তুমি নিও, তবে কখনো তাকে বলো না যে আমি মারা গিয়েছি। বলবে তুমি ওর আসল মা। এই সব কিছু দেখছিল লিন। এরপর থেকে লিনকে লালন পালন করতে থাকে শাও। তার বাড়িটা বিক্রি করে চলে আসে শহরে এবং বিভিন্ন মুভিতে স্টান্টম্যান হিসেবে কাজ করতে শুরু করে। তবে লিনকেও সাথে করে কাজে নিয়ে যেতে হতো। একদিন শুটিং এ বিস্ফোরণ ঘটানো হচ্ছিল। হঠাৎ শাও দেখে লিন সেই শুটিং এর স্পটের মধ্যে ঢুকে পড়েছে। এই দিকে সে দৌড় দেয় তাকে বাঁচানোর জন্য, আর সেই দৌড়ঝাঁপের সময় তার পায়ে ঢুকে যায় একটা রড। তবে এতে তার কোনো আক্ষেপ নেই। সে লিনকে জড়িয়ে ধরে অজরে কান্না করছিল। যদিও এই ভাঙা পা নিয়ে আর কখনো মুভিতে কাজ করার সুযোগ পায়নি। এরপর থেকে ছোটখাটো কাজ যেমন রাস্তা থেকে ময়লা তোলা, টয়লেট পরিষ্কার করা এসব করেই জীবনযাপন করছিল। তবে এই ছোটখাটো কাজ করায় লিন খুব লজ্জা পেত। এমনকি শাওয়ের সাথে ভালোভাবে কথাও বলতো না। কিন্তু এখন সবকিছু দেখার পর বুঝতে পারলো শাও তাকে মানুষ করতে কতটা পরিশ্রম করেছে। নিজের স্বার্থ ভুলে গিয়ে তাকে লালন পালন করেছে। এমনকি সে বিয়েও করেনি। এসব দেখার পরে হঠাৎ সে বর্তমানে ফিরে আসে। দেখতে পায় সে রয়েছে হসপিটালের বেডে, আর তার হাত ধরে তার পাশে শুয়েছিল তার মা শাও। সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই তার মা তার পাশ ছাড়েনি। লিন পরম ভালোবাসায় তার মার হাতে ধরে রেখেছিল। এরপর কয়েক মাস অতিবাহিত হয়। লিন নতুন একটা গেমের আইডিয়া নিয়ে আবারও ইনভেস্টরের কাছে যায়। এবার তার গেমের মেইন থিম হচ্ছে তার মাকে নিয়ে। এই গেম তুলে ধরেছে একজন মায়ের আসল মর্ম কেমন হওয়া উচিত, আর এই গেমটা সে নিজের মা অর্থাৎ শাওয়ের নামে উৎসর্গ করেছে। ইনভেস্টররা এই ইমোশনাল গেমটা খুবই পছন্দ করেছে এবং এই গেমে ইনভেস্ট করতে রাজি হয়। অবশেষে তার স্বপ্নটা পূরণ হয়েছে। এই আনন্দ ঘন মুহূর্ত দেখে মুভিটা সমাপ্তি ঘটে। মুভি এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।